একদম বদ্ধ উন্মাদ। তিনি আপনাদের মুখ্যমন্ত্রী। তাকে আমরা যারা ভালোবাসেন অবিলম্বে তাকে মানসিক চিকিৎসার জন্য নিয়ে যান। এত বড় একটা দুর্নীতি, এতদিন ধরে মামলা হচ্ছে। উনি সেই দুর্নীতিকে আড়াল করবার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত করলেন যে নতুন করে পদ তৈরি করতে হবে। উনি ভুলকে সংশোধন করতে চান। এইরকম একজন ধাপ্পাবাজ অসত্য ভাষিনী তিনি এই কথা বলছেন। প্রচুর সুযোগ দিয়েছিল কোর্ট আদালতকে বারবারে, উনি তো সেটা করেননি। সংবিধান বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ করেছেন। এই সংবিধান বিরোধী কাজ করবার জন্য উনি যে সমস্ত উদাহরণ টানছেন, আবারও বলি, ক্লাস 6-এর ছেলেমেয়েরাও এই উদাহরণগুলোকে গ্রহণ করবে না। সিপিএম এর চাকরি খাবেন কি করে? সিপিএম এর চাকরি খেতে গেলে পরে দেখাতে হবে বেআইনি হয়েছে। উনি তো বেআইনি কাজে বিশুদ্ধ হস্ত। উনি টাকা নিয়েছেন, টাকা তুলেছেন, 6 লাখ 10 লাখ 15 লাখ টাকা করে এখন গ্রামে গ্রামে তো লোকেদের ধরে পেটাচ্ছে। উনি তো পার্থকে বলেছিলেন স্পেশাল কমিটি করে নিয়োগের ব্যবস্থা করা হোক। এইসব বড় বড় বক্তৃতা করে লাভ নেই। আদালতে অনেক লড়াই হয়েছে, আমরা সমস্ত তথ্য হাজির করেছি। উনি বলতে পারছেন বুক বাজিয়ে যে দুর্নীতি করেননি। একটা কথা কিন্তু বলেননি যে আমি কোনো দুর্নীতি করিনি। সুপ্রিম কোর্ট হঠাৎ কাউকে না শুনে এই রায় দেয়নি। তাদের দিকে তো সবাই ছিলেন, আমাদের দিকে তো সুদীপ্ত, বিক্রম, ফিরদৌস, এই কজন, আর রৌফ রহিম, এই 4-5 জনকে নিয়েই তো আমরা লড়াই করেছি। কোটি কোটি টাকা তো ওরা খরচা করেছেন, আমাদের ছেলেরাদের নিজের পকেটে পয়সা খরচা করে মামলা করেছে। তার কারণ আমাদের ছেলেরা দুর্নীতির বিরুদ্ধে। উনি সব ব্যবস্থা করে রেখেছেন। মামলা গত 4-5 বছর ধরে চলছে, বা আরো বেশি দিন ধরে। সেই ব্যবস্থাগুলো উনি দেখালেন না কেন? কার্যকর করলেন না কেন? উনি যেমন সব ব্যবস্থা করে যে 10 মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গে শিল্প হয়ে যাবে, উনি তো সবই ব্যবস্থা করে রাখেন। ওর ব্যবস্থাটা হচ্ছে কি করে দুর্নীতি করব। উনি একবারে বলেছেন যে দুর্নীতি করে যা হয়েছে তা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, একবারে বলেননি। বরং উনি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে ইলেকট্রাল বন্ডের টাকার উপায় করেছেন। আমি তো বলি, এই রাজ্য সরকার ক্ষমতা আসার পর যে সমস্ত দপ্তরে নিয়োগ করেছেন, সব নিয়োগটাই দুর্নীতিগ্রস্ত নিয়োগ। সব নিয়োগের পেছনে টাকার খেলা আছে। ঠিকমতো তদন্ত হোক, তাহলে দেখবেন ওই ভদ্রমহিলা কত বড় নির্লজ্জ মিথ্যেবাদী সেটা জল করে মানুষের সামনে উপস্থিত হয়। আমি তো আর ওদের মতো আতঙ্কে জীবনে চারপাশে পুলিশ সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াই না, জনগণের পয়সা খরচা করি না। আমি একাই ঘুরে বেড়াই। ওদের সাহস থাকলে আক্রমণ করবে, তার মোকাবিলা করতেও আমি জানি। বিকাশ ভট্টাচার্যকে একটাই প্রশ্ন আমি কোটান কোট বলছি। তিনি বলছেন সিপিএম 34 বছর ধরে অনেক অন্যায় করেছে, কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয়। তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে? অর্থাৎ আপনাকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে কেন সমস্ত তালিকা বাতিল করেছেন। আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো। আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। এক দুটো কাজ করতে গেলে ভুল হতেই পারে, সেই ভুল সংশোধনের জন্য প্রশাসনকে সময় দাও। তা তো দাওনি। রাইট টু মেক ব্লান্ডার্স আপনার রয়েছে। নেতাজি বলেছিলেন ভুল করা অধিকার, যদি কারোর ভুল হয়ে থাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে সেই দায়িত্ব দিত, প্রশাসন নিশ্চয়ই সেই কাজটা করতে পারতো। এবং তিনি বলছেন আপনাকে আইসোলেট করা উচিত। কি বলবেন? দেখুন, একদম বদ্ধ উন্মাদ। তিনি আপনাদের মুখ্যমন্ত্রী। তাকে আমরা যারা ভালোবাসেন অবিলম্বে তাকে মানসিক চিকিৎসার জন্য নিয়ে যান। এত বড় একটা দুর্নীতি, এতদিন ধরে মামলা হচ্ছে। উনি সেই দুর্নীতিকে আড়াল করবার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত করলেন যে নতুন করে পদ তৈরি করতে হবে। উনি ভুলকে সংশোধন করতে চান। এইরকম একজন ধাপ্পাবাজ অসত্য ভাষিনী তিনি এই কথা বলছেন। প্রচুর সুযোগ দিয়েছিল কোর্ট আদালতকে বারবারে, উনি তো সেটা করেননি, করতে চাননি। কেন? ওটা করলে পরে ওর বেআইনি পথে টাকা উপার্জন বন্ধ হয়ে যেত। উনি এক সরাসরিভাবে, আমি আবারও বলি, আগামীকাল সুপ্রিম কোর্টে আছে, আমরা সেখানে বলবো, তিনি সুপার নিউমারি পোস্ট তৈরি করলেন দুর্নীতিমূলক প্রক্রিয়াকে বাঁচাবার জন্য। এইরকম একজন দুর্নীতিগ্রস্ত, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, তিনি আজকে বলছেন আমার বা আমাদের বিরুদ্ধে। বলুন, আমার কোনো আপত্তি, আমি খুব খুশি হলাম। অন্ততপক্ষে সমাজের মানুষ বুঝে যাবেন কারা দুর্নীতি করছেন আর কারা দুর্নীতির বিরুদ্ধে। এই বিভাজনটা পরিষ্কার হয়ে যাক। আজকে বাংলার বুকে এই বিভাজনটা অত্যন্ত প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি বলছেন স্যার যে আমি কোটার করে বলছি 2022 সাল থেকে একটা নোংরা খেলা শুরু হয়ে গিয়েছে। তিনি বলছেন আমাদের সকলকে সংকটের মধ্যে এসে দাঁড় করিয়েছে, ভাববেন না আমরা এটাকে ভালো করে দিতে পেরেছি। কথা আমাকে আসল কথা বলার আমাকেও জেলে ভরে দিতে পারে। আমি কেস স্টাডি করে দেখেছিলাম যে ভাইস চ্যান্সেলররা রয়েছেন আমাদের সাপোর্ট দিতে এসেছেন, যারা যোগ্য বঞ্চিত হয়েছেন। দুটো ভাগে ভাগ করি, সুপ্রিম কোর্ট জানাতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য। আইনে বলা রয়েছে 10,000 অপরাধী সাজা পেয়ে যান, একজন নিরাপরাধ যেন সাজা না পান। 2022 সাল থেকে একটি নোংরা খেলা শুরু হয়েছিল। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কারার যাদের ক্ষমতা রয়েছে তাদের আমি ধিক্কার জানাই। কোনটা মুখ কোনটা মুখোশ সেটা জানতে হবে। কি বলবেন? ঠিক আছে, সেটাই তো জানতে হবে।
উনি যে একটা উদাহরণ দিয়েছেন না, আসল কথা মুশকিল হচ্ছে যে কোথায় কোন বিষয়টা খাটে, কোনটা উদাহরণ খাটে সেই বোধটাও ওর নেই। এই যে কথা বলা না 10,000 অপরাধী ছাড়া পারে একজন যেন সাজা না পায়, এটা একটা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে বলা হয়, কিন্তু এটা ক্রিমিনাল মামলা নয়। এটা একটা সম্পূর্ণভাবে বেআইনি নিয়োগের মামলা, টাকা দিয়ে নিয়োগের মামলা, সংবিধান বিরোধী কাজ। সংবিধান বিরোধী কাজ করেছেন। এই সংবিধান বিরোধী কাজ করবার জন্য উনি যে সমস্ত উদাহরণ টানছেন, আবারও বলি, ক্লাস 6-এর ছেলেমেয়েরাও এই উদাহরণগুলোকে গ্রহণ করবে না। মস্তিষ্ক বিকৃতি হলে এই সমস্ত কথা বলা যায়। স্যার, আজকে ইন্ডোর স্টেডিয়ামের মুখ্যমন্ত্রী যখন বক্তব্য পেশ করছিলেন নিজের, সেই সময় একটা প্রশ্ন খুব ওঠে চাকরিহারাদের মধ্যে থেকে, যে এই মুখ্যমন্ত্রী রীতিমতো বলছেন যে যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বলছেন একদম পিছিয়ে যাবেন না, ভলেন্টিয়ারি সার্ভিস দিন। সেক্ষেত্রে চাকরিহারারা যখন প্রশ্ন করছেন, তিনি বলছেন যে সিবিআই কে কেস দেওয়া হয়েছিল, তারপর ডিভিশন বেঞ্চ, সবটাই করা হয়েছিল, কিন্তু আমি সিবিআই কে সাহায্য করে বলেছি বাছুন কে যোগ্য কে অযোগ্য। বলছে 26-এর ভোটের পরে চাকরি করে দেবো। আগে একটা কথা আমি যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, আমি তারপরে কি করতে পারি সেটা আপনাদেরকে বলবো। কয়েকদিন ধরে আমাকে যে মানুষটা জানে না কি হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কারোর চাকরি খাইনি, অনেক বদহজম হওয়া সত্ত্বেও সিপিএম এর একটা চাকরিও খাইনি। সিপিএম এর চাকরি খাবেন কি করে? সিপিএম এর চাকরি খেতে গেলে পরে দেখাতে হবে বেআইনি হয়েছে। উনি তো বেআইনি কাজে বিশুদ্ধস্ত। উনি টাকা নিয়েছেন, টাকা তুলেছেন, 6 লাখ 10 লাখ 15 লাখ টাকা করে, এখন গ্রামে গ্রামে তো ওর লোকেদের ধরে পেটাচ্ছে। পার্থকে ধরা হয়েছে, পার্থ তো ওর 2 নম্বর ছিল। উনি তো পার্থকে বলেছিলেন স্পেশাল কমিটি করে নিয়োগের ব্যবস্থা করা হোক। এইসব বড় বড় বক্তৃতা করে লাভ নেই। আদালতে অনেক লড়াই হয়েছে, আমরা সমস্ত তথ্য হাজির করেছি, আদালত সমস্ত বিচার করেছেন। তারপর আজকে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে যে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। উনি বলতে পারছেন বুক বাজিয়ে যে দুর্নীতি করেননি, একটা কথা কিন্তু বলেননি যে আমি কোনো দুর্নীতি করিনি। উনি দুর্নীতি করেছেন, দুর্নীতির পক্ষে সওয়াল করছেন, এবং দুর্নীতির ফলে যে সমস্ত ছেলে মেয়েগুলো আজকে বঞ্চিত হয়েছে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। স্যার, একদিকে মুখ্যমন্ত্রী একদম একযোগে সরাসরি আক্রমণ করছেন যে চন্দ্রচূড়জি, অর্থাৎ প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, তার কথা তিনি বলছেন যে চন্দ্রচূড়জি এই মামলাটাকে স্টে করিয়ে দিয়েছিলেন হাইকোর্টের রায়কে। আরেকজন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, তিনি এই মামলাটা ক্যান্সেল করে দিলেন। আমি কিন্তু বিচারপতিদের সম্মান জানিয়েই বলছি, আমি এই রায় মেনে নিতে পারছি না, এর পেছনে কোনো খেলা নেই। তো এর মানে তিনি কি বোঝাতে চাইছেন স্যার? আসলে তিনি তো সারা জীবনটা খেলা খেলা করে কাটালেন। ওই সামান্য বোধটুকু নেই যে কোনো মামলায় ইন্টারিম অর্ডার দেওয়া মানেই ফাইনাল অর্ডার নয়। ইন্টারিম অর্ডারটা দেওয়া হয় বিচার করার জন্য, বিচারের সময়ের জন্য। তার পরবর্তীকালে বিচার হয়েছে। উনি তো শ্বেতপত্র প্রকাশ করুন কত কোটি টাকা খরচা করেছেন এই মামলার জন্য, এ কথা বলছেন না কেন? জনগণের কত কোটি টাকা খরচা হয়েছে। উনি তো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলতে পারতেন যে সরকার, যে না আমরা যা করেছি ভুল করেছি, সংশোধন করে নেব। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ওদের লয়াররা বলতে বাধ্য হয়েছেন যে বেআইনি কাজ হয়েছে। একবারও বলেন যে বেআইনি কাজ হয়েছে, আমরা সংশোধন করে দিচ্ছি। ওদের নির্লজ্জের মতো এখন এই সমস্ত মিথ্যে কথা বলে এই সমস্ত বঞ্চিত তরুণদের বিভ্রান্ত করছেন কেন? আচ্ছা, গত 22শে জুলাই মুখ্যমন্ত্রী বলেছিলেন বেঁচে থাকতে কারোর চাকরি যাবে না। সেই জায়গা থেকে, সেই অবস্থান থেকে কার্যত সরে এসে আজকে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে আমি বেঁচে থাকতে নোংরা খেলা, আমি বেঁচে থাকাকালীন কোনো যোগ্য প্রার্থীদের কারো চাকরি নিতে দেবো না, এটা আমার প্রতিশ্রুতি। একদম জয় জয়কার উঠলো এটা বলার পরে। এই রায়ের পেছনে কোনো খেলা নেই তো? সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, সরকার যোগ্য অযোগ্য করে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, ফ্যাক্ট ফাইন্ডিং এরও সুযোগ দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর কথা এটা। মিথ্যে কথা বলতে অভ্যস্ত উনি, নির্জলা মিথ্যে কথা। লোকে নির্জলা উপবাস করে, উনি নির্জলা মিথ্যে কথা বলেন দুবেলা। আমার শেষ কয়েকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। মুখ্যমন্ত্রী এবার একদম সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য, এমনটা জানালেন, এবং চাকরিহারাদের জন্য রাজ্যের হয়ে লড়বেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণ। কোনো লাভ হবে বলে আপনার মনে হয়? এরা সবাই তো ছিলেন, এরা সবাই তো মামলার সময় ছিলেন, লড়াই করেছেন। এই যাদের নাম করলেন তার সঙ্গে আরো কিছু নাম যুক্ত হতে পারে। সবাই ছিলেন, তাই তো বলছি যে কোটি কোটি টাকা জনগণের খরচা করা হচ্ছে। এই সমস্ত আর্গুমেন্ট হয়ে গিয়েছে, এই সমস্ত আর্গুমেন্টের পর সুপ্রিম কোর্টের রায় হয়েছে। উনি আসলে এই বঞ্চিত তরুণদের বিভ্রান্ত করবার জন্য তিনি তাদের ভুল পথে পরিচালিত করছেন। সুপ্রিম কোর্ট হঠাৎ কাউকে না শুনে এই রায় দেয়নি। তাদের দিকে তো সবাই ছিলেন, আমাদের দিকে তো সুদীপ্ত, বিক্রম, ফিরদৌস, এই কজন, আর রৌফ রহিম, এই 4-5 জনকে নিয়েই তো আমরা লড়াই করেছি। কোটি কোটি টাকা তো ওরা খরচা করেছেন, আমাদের ছেলেরাদের নিজের পকেটে পয়সা খরচা করে মামলা করেছে। তার কারণ আমাদের ছেলেরা দুর্নীতির বিরুদ্ধে আর উনি দুর্নীতির পক্ষে।
সুপ্রিম কোর্ট দুর্নীতির পক্ষে রায় দেয়নি, দুর্নীতির বিপক্ষে যারা আছেন তাদেরই রায় দিয়েছে। আর স্যার একদম মুখ্যমন্ত্রী বলছেন, আপনি যেমনটা বলেছিলেন আমাদের গত ইন্টারভিউতে একটা কথা, যে ভলেন্টিয়ারি সার্ভিস, যাতে শিক্ষা ব্যবস্থার একটা ভারসাম্য যাতে নষ্ট না হয়, সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর গলায় সেই সুর শোনা গেল একদম। সেখানে মুখ্যমন্ত্রী বললেন যে আমাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব আমাদের, কিন্তু যতদিন পর্যন্ত এই প্রসিডিওরটা চলছে তিনি টিচারদেরকে বলছেন একদম ভলেন্টিয়ারি সার্ভিস দিতে, এবং তিনি বলছেন প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি, এই যোগ্য শিক্ষকদের কোনোভাবেই চাকরি যাতে না যায় সেক্ষেত্রে তিনি সব ব্যবস্থা করে রেখেছেন। যারা 10 বছর ধরে চাকরি করছেন উনি সব ব্যবস্থা করে রেখেছেন, মামলা গত 4-5 বছর ধরে চলছে বা আরো বেশি দিন ধরে, সেই ব্যবস্থাগুলো উনি দেখালেন না কেন, কার্যকর করলেন না কেন? উনি যেমন সব ব্যবস্থা করে যে 10 মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গে শিল্প হয়ে যাবে, উনি তো সবই ব্যবস্থা করে রাখেন। ওর ব্যবস্থাটা হচ্ছে কি করে দুর্নীতি করব। উনি একবারে বলেছেন যে দুর্নীতি করে যা হয়েছে তা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, একবারে বলেননি। বরং উনি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে ইলেকট্রাল বন্ডের টাকার উপায় করেছেন। এইরকম একজন দুর্নীতিগ্রস্ত মানুষের কথার বিরুদ্ধে জবাব দিতে না আমার অন্ততপক্ষে খুব খারাপ লাগে, সময় নষ্ট মনে হয়। আর শেষ একটা প্রশ্ন আপনার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এই যে তিনি বিচারপতিদের কথা বলছেন, তিনি বলছেন আমার কথা ট্যাপ করে প্রধান বিচারপতির কাছে হয়তো পাঠাবেন, আমাকে যাতে জেলে ভরা হয়। আমিও ল জানি, আমিও আইনজীবী হিসেবে অনেকগুলি কেস করেছি। আমরা একটা ক্লারিফিকেশন প্রথমে চাইবো, যারা এখন চাকরি করছেন তারা এখন কি করবেন, যারা স্কুলে যেতেন, যারা আজও স্কুলে যাচ্ছেন তাদের জন্য কি ক্লারিফিকেশন, স্কুলগুলো কারা চালাবে এটা জানতে চাইবো, কি বলবেন? ক্লারিফিকেশন তো চাইতেই পারেন, তার জন্য মিটিং করে বাজার গরম করার তো দরকার নেই। ক্লারিফিকেশন চাইতেই পারেন, ক্লারিফিকেশন চাইলে পরে সুপ্রিম কোর্ট ক্লারিফিকেশন দেবে কি দেবে না সুপ্রিম কোর্ট বিচার করবে। আমরাও তখন বোঝাবো যে এই ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য সমাজে অনেক শিক্ষিত মানুষ আছেন যারা ভলান্টারি সার্ভিস দেবেন, কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছেন তারা কেন। স্যার আমার শেষ 3টে প্রশ্ন। সাম্প্রতিককালে জনপ্রিয় একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে কুণাল ঘোষ, তৃণমূল নেতা, তিনি একদম সরাসরি বলেছেন পার্থ চট্টোপাধ্যায় 2022 সালের তদানীন্তন শিক্ষামন্ত্রী এই যে দুর্নীতিতে অ্যারেস্ট হন, তিনি বলছেন একদম সরাসরি সঞ্চালককে স্যার যে দল জানতো, বহু অবগত ছিল যে এই টাকা তোলা হতো, এবং যে মন্ত্রী তিনি পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকাকালীন 7.5 লক্ষ টাকা, একদম ফিগার ধরে বলে দিচ্ছেন যে 7.5 লক্ষ টাকা একজনের থেকে চাওয়া হয়েছে, তিনি পুরোটা জোগাড় করতে পারেননি। কিছুটা মুকুবের জন্য কুণাল ঘোষকে চিরকুট লিখে দিতে কথা বলেছেন, এবং সেই মন্ত্রী তিনি বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার সদস্য। এটা ঘটনা, কুণাল অন্ততপক্ষে সত্য কথাটা বলে ফেলেছে। আপনারা একবারও শুনেছেন মুখ্যমন্ত্রীর মুখে যে এই সমস্ত কোনো ভুল? আবার মস্ত দুর্নীতিগ্রস্ত একটি মানুষ, ছিটগ্রস্ত মানুষ, তার কথা নিয়ে এত আলোচনা করেন কেন? আপনারা সময় নষ্ট করবেন না এইসব পাগলদের কথা নিয়ে। ইতিমধ্যে যে মামলার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ বলা চলে, আগামীকাল সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েশন নিয়ে যে মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, আমরা জানতে চাইবো সেই দিকটায় কি হবে, কেমনটা কি হতে পারে জানতে চাইছে আমাদের দর্শকরা, কি বলবেন? সে সুপ্রিম কোর্ট বিচার করবেন। এত বড় দুর্নীতি একটা রাজ্য সরকার কি করে করে, সুপ্রিম কোর্টটা বিচার হবে, যা বিচার হবে তা তখন আমরা বলবো, আমরা আগাম বলি না। আর শেষ প্রশ্ন আপনার কাছে, প্রাথমিকেও কি বাতিল হতে পারে? প্রায় 60,000 চাকরি, শুধু তাই নয় পুরসভাতেও রয়েছে দেদার নিয়ম, কি বলবেন? আমি তো বলি এই রাজ্য সরকার ক্ষমতা আসার পর যে সমস্ত দপ্তরে নিয়োগ করেছেন সব নিয়োগটাই দুর্নীতিগ্রস্ত নিয়োগ, সব নিয়োগের পেছনে টাকার খেলা আছে। ঠিকমতো তদন্ত হোক, তাহলে দেখবেন ওই ভদ্রমহিলা কত বড় নির্লজ্জ মিথ্যেবাদী সেটা জল করে মানুষের সামনে উপস্থিত হবে। আর শেষ প্রশ্ন আপনার কাছে, এই যে এতবার বারংবার একদম শাসক দলের মাথা মুখ্যমন্ত্রী স্বয়ং আপনার নাম বারংবার করছেন, কোথাও গিয়ে কি কোনো আশঙ্কার মধ্যে রয়েছেন? আমি এদের পাত্তা দিই না। এরা দুর্নীতিগ্রস্ত কাওয়ার্ড, তাদের যদি আমাকে তাদের কথায় পাত্তা দিয়ে জীবনযাপন করতে হয় তাই তো মুশকিল। আমি তো আর ওদের মতো আতঙ্কে জীবনে চারপাশে পুলিশ সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াই না, জনগণের পয়সা খরচা করি না। আমি একাই ঘুরে বেড়াই। ওদের সাহস থাকলে আক্রমণ করবে, তার মোকাবিলা করতেও আমি জানি।